আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়ে। এটা কিন্তু মেমব্রেনাস নেফ্রোপ্যাথি না, এটা হচ্ছে মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। দুটো ডিফারেন্ট জিনিস, কমপ্লিটলি ডিফারেন্ট। সো মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস এই জিনিসটা কি বুঝতে গেলে নামটার দিকে একটু খেয়াল করতে হবে। তাহলে এখানে একটা প্রলিফারেটিভ কথাটা অ্যাড হচ্ছে, তার মানে এখানে কিছু একটা প্রলিফারেশন হচ্ছে, রাইট? সো কি প্রলিফারেশন হচ্ছে এটা বোঝার জন্য এটার একটা অল্টারনেটিভ নাম আছে, সেই অল্টারনেটিভ নামটা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে এটার আরেকটা নাম হচ্ছে মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। সো লুক অ্যাট দিস নেম, এখানে দুইটা সেগমেন্ট মেসেঞ্জিও ক্যাপিলারি, তার মানে দুইটা জায়গায় আসলে প্রলিফারেশন হয়। তাহলে মেসেঞ্জিয়াল প্রলিফারেশন একটা হচ্ছে মেসেঞ্জিয়াল প্রলিফারেশন, আরেকটা হচ্ছে আমরা দেখব যে আমাদের যে ক্যাপিলারি ওয়াল, সে ক্যাপিলারি ওয়ালটাও থিকেনিং হবে। সো আসলে এখানে হচ্ছেটা কি? থিকেনিং। সো নর্মালি আসলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে লস অফ ইনফ্লামেটরি সেল। এখানে আসলে আমরা দেখি যে লস অফ ইনফ্লামেটরি সেল আসলে মেসেঞ্জিয়ামের এখানে ইনফিলট্রেট করে ফেলে। তাহলে ইনফিলট্রেশন of inflammatory cell, এটা ডাবল এন হবে। ইনফ্লামেটরি সেল এখানে যখন ইনফিলট্রেট করে সেইটার রেসপন্সে এইখানে আমরা দেখব মেসেঞ্জিয়াল সেল প্রলিফারেশন হচ্ছে। তাহলে ইট ইজ ডিউ টু ইনফ্লামেশন। অন দ্য আদার হ্যান্ড ক্যাপিলারি থিকেনিংটা কেন হয়? কারণ হচ্ছে এখানে ইমিউন কমপ্লেক্সগুলা ডিপোজিটেড হয়। তাহলে ডিউ টু ডিপোজিশন অফ ইমিউন কমপ্লেক্স যখন এখানে ডিপোজিটেড হচ্ছে সেই জন্য আমি ক্যাপিলারি থিকেনিংটা আসলে দেখতে পাই। অ্যাকচুয়ালি আমরা আসলে সাব এন্ডোথেলিয়াল ডিপোজিশন আসলে এখানে হতে দেখি। তাহলে কথা হচ্ছে যে এইখানে আমাদের এই দুইটা জায়গায় প্রলিফারেশন হচ্ছে, এবং যখন আলটিমেটলি এই ঘটনাটা ঘটলো সেখান থেকে আমরা এই মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে দেখি। এখন যখন কোনো একটা পার্সনের ক্ষেত্রে মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়ে থাকে, পেশেন্টের বেসিক প্রেজেন্টেশন কি? বেসিক প্রেজেন্টেশন হচ্ছে পেশেন্ট এখানে আমাদের নেফ্রোটিক সিনড্রোমের মতো প্রেজেন্টেশন নিয়ে আসে। এটার জন্য পেশেন্টের আমি দেখব নেফ্রোটিক সিনড্রোম। সো স্বাভাবিকভাবে এখানে দেখব পেশেন্টের ম্যাসিভ প্রোটিনিউরিয়া হবে, নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া হবে। তাহলে মোর দ্যান 3.5 গ্রাম পার ডে, মোর দ্যান 3.5 গ্রাম পার ডে, এই রেঞ্জে আমি দেখব তার প্রোটিনিউরিয়া হচ্ছে। স্বাভাবিকভাবে পেশেন্টের এখানে এডেমা দেখব, হ্যাঁ, তারপর হাইপার লিপিডিমিয়া ডেভেলপ করবে, হাইপার লিপিডিমিয়া। সো স্বাভাবিকভাবে আমরা এগুলো আসলে পাচ্ছি, নর্মাল প্রেজেন্টেশন আসলে এটাই থাকে এখানে। এর পাশাপাশি অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা হেমাচুরিয়া পাই। এখন হেমাচুরিয়া যখন পাচ্ছি, প্রশ্ন হচ্ছে হেমাচুরিয়াটা আসলে কেমন? এখানে হেমাচুরিয়া আসলে পেশেন্টের গ্রস হেমাচুরিয়াও হইতে পারে, আবার এখানে কিছু পেশেন্টের ক্ষেত্রে এমনও হইতে পারে যে লাইক মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া, ব্যাপারটা প্লাস মাইনাস। মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া আসলে দুই রকমই থাকতে পারে, আবার হেমাচুরিয়া প্রেজেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট থাকলে গ্রস হেমাচুরিয়াও হইতে পারে, মাইক্রোস্কোপিক হেমাচুরিয়াও হইতে পারে। আসলে ভ্যারাইটিস অফ প্রেজেন্টেশন হইতে পারে, বা এমনও হইতে পারে যদি খুব আর্লি কন্ডিশনে পেশেন্ট আসে, লাইক খুবই আর্লি স্টেজ, এখনও খুব বেশি ডিজিজটা প্রোগ্রেস করে নাই, তাহলে সেইখানে এমনও হইতে পারে জাস্ট প্রোটিনিউরিয়া নিয়ে আসছে এবং সেটা নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া এখনও হয় নাই। এমনও হইতে পারে যে প্রোটিনিউরিয়া আছে বাট সেটা নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া হয় নাই, এমন প্রেজেন্টেশন হইতে পারে। সাধারণত আর্লি স্টেজ বা খুব বেশি প্রোগ্রেশন হয় নাই, ডিজিজ প্রোগ্রেশন, সেইখানে এরকম আমরা পেতে পারি। কিন্তু বায়োপসি করলে দেখবো যে হ্যাঁ তার ক্যাপিলারি মেসেঞ্জিয়াল প্রলিফারেশন সেটা আবার দেখা যাচ্ছে। সো এই প্রেজেন্টেশন থাকতে পারে। এখন নর্মালি যখন কারো মেমব্রেনো প্রলিফারেটিভ আমাদের যে গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, সেটা আসলে যদি ডিজিজ যদি কন্টিনিউ করে তাহলে সময়ের সাথে সাথে আমরা দেখব রেনাল ইম্পেয়ারমেন্ট ডেভেলপ করতেছে। তাহলে সময়ের সাথে সাথে আমি দেখবো এখানে পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট ডেভেলপ করতে থাকবে। সো একটা স্টেজে গিয়ে সেখানে এন্ড স্টেজ রেনাল ডিজিজ হতে পারে। সো অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্টের প্রগনোসিস আসলে পোর, ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেশেন্টের প্রগনোসিস এখানে আমি দেখি দেয়ার ইজ পোর প্রগনোসিস। কারণ
মেজরিটি ক্ষেত্রে পেশেন্টের ডিজিজ প্রোগ্রেস করতে করতে এন্ড স্টেজ রিনাল ডিজিজ আসলে চলে যেতে পারে। সো এইটা হচ্ছে বেসিক কথা। এখন কথা হচ্ছে যে আমাদের এই মেমব্রেনাল প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস আসলে কেন হচ্ছে। সো বেসিক্যালি কেন হচ্ছে এটাকে এক্সপ্লেন করতে গেলে এটার 3টা টাইপস আছে, 3টা টাইপস নিয়ে হালকা ডিসকাশন চলে আসবে। তাহলে আমরা দেখবো যে এইখানে আমরা 3 টাইপস এটার পেছনে আসলে পাই। সো একটা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এভাবে বলা হয়, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। তাহলে প্রথমে আসি টাইপ 1। প্রথমে হচ্ছে টাইপ 1। সো টাইপ 1 এর ক্ষেত্রে কারণ কি? 2টা কারণকে আমরা অ্যাড্রেস করি। একটা হচ্ছে কোনো একটা পার্সনের হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন আছে অথবা ক্রায়োগ্লোবিউলিনেমিয়া। তাহলে একটা হচ্ছে ক্রায়োগ্লোবিউলিনেমিয়া আছে, আরটা তো অথবা পেশেন্টের হেপাটাইটিস সি ভাইরাস দিয়ে ইনফেকশন আছে। সো যখন এরকম কোনো কন্ডিশন এক্সিস্ট করে, পারসিস্ট করে, সেই মোমেন্টে এইটার কনসিকুয়েন্স থেকে আমরা দেখি যে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হচ্ছে। সেখানে দেখছি ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হচ্ছে এবং একটু আগে যে প্যাথোলজির কথাটা বললাম যে আমরা দেখি যে ইনফিলট্রেশন অফ ইনফ্লামেটরি সেলস ইন দ্য মেসেঞ্জিয়াম, সেখানে মেসেঞ্জিয়াল প্রলিফারেশন, ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন ইন দ্য আমরা দেখবো যে সাব এন্ডোথেলিয়াল রিজিয়ন অফ দ্য ক্যাপিলারি, তাই না, গ্লোমেরুলার যে ক্যাপিলারি সেখানে আমরা দেখবো সাব এন্ডোথেলিয়াল ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হচ্ছে। সো সেখানে ক্যাপিলারি থিকেনিং, ক্যাপিলারি মেমব্রেন থিকেনিং আমরা আসলে দেখতে পারবো। এইটা একটা পাচ্ছি। এক্সট্রা আরেকটা জিনিস এখানে আমরা হইতে দেখবো, সেটা কি, গ্লোমেরুলার যে বেসমেন্ট মেমব্রেন, এই গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা স্প্লিট হয়ে যায়। লাইক এটা একটা মেমব্রেন এরকম মোটা ছিল, এটা এখন এরকম স্প্লিট হয়ে গেছে এবং স্প্লিট হয়ে এইটার মধ্যে আসলে এই আমরা দেখবো যে ইমিউন কমপ্লেক্সগুলো এইখানে এসে ডিপোজিটেড হচ্ছে। সো গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন কি হলো, স্প্লিটিং, এবং সেইখানে আমি দেখবো যে ইমিউন কমপ্লেক্সগুলো এভাবে ডিপোজিটেড হচ্ছে। সো যখন এটা হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা এরকম একটা প্যারালাল লাইনের মতো দেখায়। সো এটাকে তখন ট্রাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স বলা হয়। ট্রাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স মানে একটা রেল লাইন যেরকম সমান্তরালে যায়, এটা অনেকটা সেরকম দেখায়। সো ট্রাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স আমরা এখানে পাচ্ছি। সো একই সাথে এখানে আমি মেসেঞ্জিয়াল প্রলিফারেশন দেখব, আমি দেখব যে সাব এন্ডোথেলিয়াল ইমিউন কমপ্লেক্স ডিপোজিশনের জন্য ক্যাপিলারি থিকেনিং হচ্ছে, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন স্প্লিটিং হয়ে ট্রাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স ডেভেলপ করছে। সো আমরা যদি পেশেন্টের আসলে একটা বায়োপসি নিয়ে মাইক্রোস্কোপি করি, ইলেকট্রন মাইক্রোস্কোপি করি, সেখানেও আমরা আসলে সিমিলার প্যাটার্নই দেখতে পারবো। এই লাইট মাইক্রোস্কোপি করি বা ইলেকট্রন মাইক্রোস্কোপি করি, আমরা আসলে আলটিমেটলি দেখবো যে এই ট্রাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স আছে, মেসেঞ্জিয়াল প্রলিফারেশন দেখতে পারবো, সাব এন্ডোথেলিয়াল ডিপোজিশন অফ দ্য ইমিউন কমপ্লেক্স, সেই জন্য ক্যাপিলারি ওয়াল থিকেনিং, এই জিনিসগুলো আমরা আসলে এখানে টাইপ 1-এ আসলে দেখতে পাচ্ছি। এবং এখানে পেশেন্টের টিপিক্যাল প্রেজেন্টেশন আসলে সেই নেফ্রোটিক সিনড্রোমের প্রেজেন্টেশন নিয়ে পেশেন্ট আসে এবং ডিজিজ প্রসেস আসলে কন্টিনিউডভাবে যদি চলতে থাকে, একটা সময় গিয়ে আমি দেখবো পেশেন্টের আসলে এন্ড স্টেজ রেনাল ডিজিজ ডেভেলপ করবে। সো প্রগনোসিস অ্যাকচুয়ালি খুব বেশি ভালো এরকম বলার কোনো সুযোগ নাই। এবার আসি টাইপ 2। আচ্ছা, সো টাইপ 2-তে আসলে 2টা ঘটনা ঘটে। একটা হচ্ছে পেশেন্টের আগে থেকে একটা কন্ডিশন এক্সিস্ট করতে পারে, সেটা কি, সেটা হচ্ছে পার্শিয়াল লিপোডিস্ট্রফি। পার্শিয়াল লিপোডিস্ট্রফি এটা একটা জেনেটিক ডিজিজ, অথবা কারো জেনেটিকভাবেই ফ্যাক্টর এইচ ডেফিসিয়েন্সি থাকতে পারে। সো বোথ ওয়েতেই ফ্যাক্টর এইচকে কেন্দ্র করে ঝামেলা হয়। সো পার্শিয়াল লিপোডিস্ট্রফি হচ্ছে এরকম, লাইক কোনো একটা পার্সনের হয়তো বা একটা সিঙ্গেল সাইডে ফেস, আপার ট্রাঙ্ক, এই রিজিয়নে দেখবো যে তার লাইক ফ্যাট কমে গেছে। পার্শিয়াল লিপোডিস্ট্রফি লাইক বডির একটা সাইডে, বিশেষ করে ফেস অ্যান্ড আপার হাফ অফ দ্য বডি, এইখানে দেখা যায় একটা সাইডে ফ্যাট কমে গেছে অনেক, বাট আরেক সাইডে আবার ফ্যাট ঠিকঠাক আছে, এরকম দেখা যায়। সো এটা হচ্ছে পার্শিয়াল লিপোডিস্ট্রফি। আরেকটা হতে পারে কোনো একটা পার্সনের লাইক জেনেটিকভাবেই ফ্যাক্টর এইচ নাই। ফ্যাক্টর এইচ আসলে আমাদের যে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের যে পাথওয়েগুলো আছে তার মধ্যে একটা পাথওয়ে হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে। সো এই অল্টারনেটিভ পাথওয়ে এটাকে আসলে লাইক কন্ট্রোল করার বা চেক করার একটা মেকানিজম হচ্ছে ফ্যাক্টর এইচ ফাংশন করে। ফ্যাক্টর এইচ যেটা করে, কমপ্লিমেন্ট 3 যেটা, C3 যেটা, এটা ভেঙে যে অ্যাক্টিভেটেড হয় সেই ব্যাপারটাকে আসলে তারা রেগুলেট করে।
সো ফ্যাক্টর 8 যদি থাকে সেই আমাদের কমপ্লিমেন্ট 3 যেটা C3 সেটা ব্রেকডাউন ও অ্যাক্টিভেশন হওয়ার ব্যাপারটা একটা রেগুলেটেড হয়, চেকড হয়, বা ওটাকে সেই ইনিশিয়ালি ইনহিবিট করে। সো ওটা থাকলে তো ভালো, বাট ওটা যদি না থাকে কন্টিনিউয়াসলি কমপ্লিমেন্ট 3 মানে C3 ভাঙতে থাকবে, অল্টারনেটিভ পাথওয়ে মানে কন্টিনিউয়াসলি অ্যাক্টিভেটেড অবস্থায় থাকবে। এবং পার্শিয়াল লিপোডিস্ট্রফিতেও সেম ঘটনাটা ঘটে, যে অল্টারনেটিভ পাথওয়েটা আসলে কন্টিনিউয়াসভাবেই অ্যাক্টিভেটেড অবস্থায় থাকে, কারণ ফ্যাক্টর এই সেখানে কাজ করতে পারতেছে না, মানে এটাকে কেন্দ্র করে আসলে একটা ঝামেলা আছে। সো ওয়েন দিস হ্যাপেন্স আমরা দেখি যে ফ্যাক্টর এইচ আলটিমেটলি নন ফাংশনিং এবং অল্টারনেটিভ পাথওয়ে কন্টিনিউয়াসলি চলমান অবস্থায় থাকে, এবং সেইখানে আমরা দেখব যে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন বেশি বেশি করে হচ্ছে, এবং সেখানে আসলে দেখা যায় যে ডেন্স ডিপোজিট, সেখানে আমি দেখব যে ডেন্স ডিপোজিট আসলে আমি ইলেকট্রন মাইক্রোস্কোপি করলে ডেন্স ডিপোজিট দেখতে পারবো। সো বেসিক্যালি আমাদের মেসেঞ্জিয়াল প্রলিফারেশন এখনও থাকবে, ক্যাপিলারি আমরা ওয়াল যদি দেখি, সাব এন্ডোথেলিয়াল ক্যাপিলারি এগুলো যদি আমরা দেখি, সেখানে দেখবো যে ডেন্স ডিপোজিট ইন দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপি খুব ভালো মতো বোঝে, এবং এখানেও পেশেন্ট নেফ্রোটিক সিনড্রোমের প্রেজেন্টেশন নিয়ে আসবে। এবং আসলে যদি ওই পার্টিকুলার কন্ডিশন যদি আসলে চলমান অবস্থায় থাকে, তাহলে এটাও চলমান অবস্থায় থাকবে। সো প্রোগ্রেসিভভাবে রেনাল কন্ডিশন আমি আসলে খারাপ হইতে দেখবো। এইখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখা যায়, যেহেতু কমপ্লিমেন্ট C3 যেটা, এটা তো আসলে কন্টিনিউয়াস ব্রেকডাউন হচ্ছে। সো আমি যদি C3 লেভেলকে চেক করতে যাই, C3 লেভেল অ্যাকচুয়ালি কম থাকবে, C3 লেভেলটা কম থাকবে। আরেকটা জিনিস হচ্ছে, এখন কমপ্লিমেন্ট যেটা আমাদের C3 এটা অ্যাক্টিভেটেড হচ্ছে C3b, রাইট? সো এইটা যখন কন্টিনিউয়াসলিভাবে কাজ করতেছে, এইটার এগেনস্টে আমাদের বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হয়, এইটার এগেনস্টে বডিতে অ্যান্টিবডি তৈরি হয়, এটাকে আসলে নিউট্রালাইজ করার জন্য একটা কম্পেনসেটরি মেকানিজম হিসেবে এটাকে অ্যাড্রেস করা যাইতে পারে। সো এটাকে আমরা আসলে অনেক সময় এভাবে বলি যে নেফ্রাইটিক ফ্যাক্টর, এটাকে আমরা নেফ্রাইটিক ফ্যাক্টর বলি। এক সেকেন্ড একটু পানি খেয়ে নিই। আচ্ছা, তাহলে এখানে আমাদের নেফ্রাইটিক ফ্যাক্টর এটা আমাদের থাকছে C3b, আমাদের যে নেফ্রাইটিক ফ্যাক্টর সেটা থাকে, বেসিক্যালি এটাকে আসলে সে নিউট্রালাইজ করতে চায়। সো এই জিনিসটাকে আমরা আসলে বাট ওভারঅল আমি যদি C3 লেভেল চেক করি, সেটা আসলে আমি লো পাচ্ছি, এবং আমি এখানে আসলে ডেন্স ডিপোজিট আসলে দেখি। আরেকটা হচ্ছে আমাদের টাইপ 3। সো টাইপ 3টা আসলে দেখা যাচ্ছে যে সকল পেশেন্টের হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন সেখানে হচ্ছে। এখন একটু আগে আমি এটা কথা বলেছি, হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন দিয়ে টাইপ 1 মেমব্রেনোপ্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এখানে টাইপ 3ও বলছি কেন? তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টাইপ 1 অ্যান্ড টাইপ 3? কমন কোশ্চেন চলে আসে। সো কমন কোশ্চেন অ্যান্সার হচ্ছে এইখানে একই সাথে মেমব্রেনোপ্রলিফারেটিভ আমাদের যে গ্লোমেরুলোনেফ্রাইটিসের যে টাইপ 1, এখানে টাইপ 1-এর ফিচার ডেফিনেটলি থাকবে, সেই সাথে সাথে এই পেশেন্টের মেমব্রেনাস নেফ্রোপ্যাথি সেইটার ফিচারও থাকবে। তাহলে একই সঙ্গে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি এবং টাইপ 1 মেমব্রেনোপ্রলিফারেটিভ নেফ্রোপ্যাথি বা গ্লোমেরুলোনেফ্রাইটিস দুইটার ফিচার একসঙ্গে যদি প্রেজেন্ট থাকে, সেই মোমেন্টে সেটাকে আমি বলছি টাইপ 3, এবং এটা কখনোই হেপাটাইটিস বি ভাইরাস বা হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন থাকবে। সো এখানে বেসিক্যালি যেটা হয়, এই সকল ভাইরাসের যে অ্যান্টিজেনগুলো ব্লাডে সার্কুলেটিং থাকে, এদের অ্যান্টিজেন যখন ব্লাডে সার্কুলেটিংভাবে থাকে, এইটার এগেনস্টে অ্যান্টিবডি আসে, সেই অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়, এবং অ্যান্টিবডি কমপ্লেক্সগুলো আমাদের আমরা দেখবো যে সাব এন্ডোথেলিয়াল, সাব এপিথেলিয়াল, এখানে এক্সট্রা অ্যাড হবে সাব এপিথেলিয়াল, এখানে অ্যাড হবে সাব এপিথেলিয়াল ডিপোজিশন হবে। তাহলে একদিকে সাব এন্ডোথেলিয়াল ডিপোজিশন অফ দ্য ইমিউন কমপ্লেক্স, সেটা তো সব জায়গাতেই হচ্ছে, বাট এক্সট্রা হচ্ছে সাব এপিথেলিয়াল। এই সাব এপিথেলিয়াল ডিপোজিশনের জন্যই মেমব্রেনাস নেফ্রোপ্যাথির ফিচার আসলে ডেভেলপ করে। সো সাব এপিথেলিয়াল ডিপোজিশন অফ দ্য আমাদের দেখবো যে ইমিউন কমপ্লেক্স, এবং একই সাথে এখানে আমাদের মেসেঞ্জিয়াল প্রলিফারেশন সেটাও থাকতেছে। সো সব কিছু মিলায় দিস থিং হ্যাপেন্স। তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 3, এবং এখানে আসলে
আমাদের যদি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন কমে যায় তাহলে কিন্তু এটা কমে যাবে। সো এইখানে পেশেন্টের যদি বেটার রেসপন্স আমি চাই, আমাকে আসলে এদের জন্য অ্যান্টিভাইরাল থেরাপি দিয়ে ভাইরাস লোড কমায় ফেলতে হবে। ভাইরাস লোড কমায় ফেললে অ্যান্টিজেন কমে যাবে, সো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন কমে যাবে, সো ডিজিজ প্রোগ্রেশনটা স্লো হতে পারবে। সো এইটা হচ্ছে আমাদের এখানে কনসার্নের জায়গা। তাহলে এটা হচ্ছে আমাদের 3টা টাইপ। এবার আসি যে আমরা আসলে এটাকে কীভাবে তাহলে ডায়াগনোসিস করছি। সো স্বাভাবিকভাবে একটা বায়োপসি করতেছি। বায়োপসি করে আমি আসলে কী কী দেখতেছি, যে আমি দেখছি মেসেলজিয়াল প্রলিফারেশন আছে, আমি দেখতেছি ট্রাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স আছে, এবং টাইপ 3 যেটা সেখানে কিন্তু আমি দেখব যে মেসেনজিয়াম প্রলিফারেশন থাকবে, সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট অফ ইমিউন কমপ্লেক্স, এবং এইখানে টাইপ 3তে একই সাথে সাব এপিথেলিয়াল ডিপোজিশন অফ ইমিউন কমপ্লেক্স, সাব এপিথেলিয়াল ডিপোজিশন অফ ইমিউন কমপ্লেক্স, সেটা টাইপ 3তে পাচ্ছি। বাট বাকি 2টা জায়গাতে কিন্তু আসলে অলমোস্ট একই, মেসেনজিয়াল প্রলিফারেশন, ক্যাপিলারি থিকেনিং, আর ট্রাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স টাইপ 1-এ পাচ্ছি। টাইপ 2তে ডেন্স ডিপোজিশনটা টাইপ 2তে আসলে দেখা যায়, কারণ এখানে প্রচুর কমপ্লিমেন্ট ভাঙতে থাকে, সেটা অ্যাক্টিভেটেড হয়। সো কমপ্লিমেন্ট মেডিয়েটেড ফিচার আমরা এখানে পাচ্ছি। সো দিস ইজ দ্য মেইন মানে আমাদের বায়োপসি ফাইন্ডিংস। আমরা যদি ইলেকট্রন মাইক্রোস্কোপি করি সেটা খুব ভালো বোঝা যাবে আসলে। এখন কথা হচ্ছে যে আমরা আসলে কী করব, তাহলে এবার আসি ট্রিটমেন্ট। সো ট্রিটমেন্টের ক্ষেত্রে সত্যি কথা হচ্ছে যেটা টাইপ 1 এবং যেটা টাইপ 3 এইখানে স্টেরয়েড কিছু কাজ করে। আমরা এখানে হাইডোজ স্টেরয়েড দিই, স্টেরয়েড কিছু কাজ করে। যদি এমন হয় যে স্টেরয়েড ফেইল করতেছে, সেই মোমেন্টে অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবে আমি ইমিউন সাপ্রেসেন্ট এজেন্টগুলোও নিয়ে আসি। যেমন আমরা সাইক্লোফসফামাইড, তারপরে পেশেন্টের ক্ষেত্রে আরেকটা আমরা কি নিয়ে আসি, সাইক্লোফসফামাইড হচ্ছে একটা অ্যালকাইলেটিং এজেন্ট। এটার সাইক্লোফসফামাইড হচ্ছে এক ধরনের অ্যালকাইলেটিং এজেন্ট। এটা হলো অ্যালকাইলেটিং এজেন্ট, যেটা আসলে আলটিমেটলি আমাদের যে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এদের প্রলিফারেশনকে তারা আসলে কমায় ফেলে। সো সাইক্লোফসফামাইড একটা আছে। এর বাইরে আমাদের আছে আর কি কি অপশন আমাদের সামনে আছে। একটা হচ্ছে মাইক্রোফেনোলেট মোফেটিল, যেটাকে MMF এভাবে বলা হয়, মাইক্রোফেনোলেট মোফেটিল। সো মাইক্রোফেনোলেট মোফেটিল হচ্ছে আমাদের যেই পিউরিন সিনথেসিসকে আসলে কমায় ফেলে। সো পিউরিন সিনথেসিস যখন আসলে কমে যায়, এখানে আসলে আয়নোসিন, আমাদের মোনোফসফেট ডিহাইড্রোজিনেস নামে একটা এনজাইম আছে, আয়নোসিন মোনোফসফেট ডিহাইড্রোজিনেস নামে একটা এনজাইম আছে, যেটাকে আসলে ইনহিবিট করে। সো আলটিমেটলি পিউরিন সিনথেসিস কমে যায়। আয়নোসিন মোনোফসফেট ডিহাইড্রোজিনেস। সো এই এনজাইমটাকে এরা আসলে ইনহিবিট করে, এরা ডিরেক্টলি এটাকে ইনহিবিট করে, এবং যখন এটাকে ইনহিবিট করে এটার ফলে পিউরিন সিনথেসিস কমে আসে বা বন্ধ হয়ে যায়। সো যখন পিউরিন সিনথেসিস বন্ধ হয়ে যায়, এইটার জন্য লিম্ফোসাইটের প্রলিফারেশন কমে আসে। সো এটাও দেওয়া যেতে পারে। আর একটা আছে রিটুক্সিম্যাব, আর একটা ড্রাগ হচ্ছে রিটুক্সিম্যাব। এটা হচ্ছে anti-CD20 মনোক্লোনাল অ্যান্টিবডি। সো এটাও আসলে দেওয়া যেতে পারে। সো এইগুলো আমাদের কিছু অপশনস আসলে আছে, বাট আমরা আসলে ডেসপাইট অল আওয়ার ট্রিটমেন্ট দেখা যাচ্ছে যে প্রগনোসিস আসলে খুব বেশি একটা ভালো আমরা দেখি না, বরং মেজরিটি অফ দ্য পেশেন্ট আসলে ওভার দ্য পিরিয়ড অফ টাইম তাদের রেনাল ফাংশনাল ইম্পেয়ারমেন্ট চলতে থাকে। একটা সময় যে আসলে আমরা দেখি তাদের এন্ড স্টেজ রেনাল ডিজিজ আসলে আমরা ডেভেলপড হইতে দেখি। সো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের মেমব্রেনাল প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়ে আলাপ। আমাদের এখানে একটা কনফিউশন তৈরি হয়, আমাদের মেমব্রেনাস যে নেফ্রোপ্যাথি সেটার সাথে এটাকে আলাদা করতে পারার একটা কনফিউশন আসলে ক্রিয়েট হয়, যেটা আমাদের মেমব্রেনাস নেফ্রোপ্যাথি বা আমাদের যেই মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে আসলে এই প্রলিফারেশনগুলো আমরা এক্সপেক্ট করি না। সেখানে তোমার সাব এপিথেলিয়াল
ডিপোজিশন থাকে সেখানে নেফ্রোটিক সিনড্রোম ডেভেলপ করে। এবং মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে আমাদের মানে মূল পার্থক্যের জায়গাটা এটা যে ওখানে আসলে শুধু এপিথিলিয়াম সাব এপিথিলিয়াল ডিপোজিশন বা এপিথিলিয়াম লেভেল আমি আসলে ড্যামেজটা দেখি, বাট মেসেঞ্জিয়াল প্রলিফারেশন অথবা ক্যাপিলারি যেই আমরা চেঞ্জেসগুলো দেখি সেইটা কিন্তু মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে হবে না। বাট মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস এখানে মেসেঞ্জিয়াল প্রলিফারেশন হচ্ছে, তারপর ক্যাপিলারি ওয়াল থিকেনিং হচ্ছে, গ্লোমেরুলার বেসমেন্টকে এখানে আমরা আবার ট্রামফ্রাক অ্যাপারেন্স এটা পাচ্ছি। সো এই যে এতগুলো একসঙ্গে হচ্ছে, সো এটাকে পার্থক্যটা করার সুযোগ হচ্ছে এটা। এবং ডেফিনেটলি পেশেন্টের প্রেজেন্টেশন, পেশেন্টের এভরিথিং সেখানেও আসলে চেঞ্জেস আছে। বাট হ্যাঁ, মিল কোন জায়গায়, দুইটা কেসই আসলে নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসবে। দুইটা জায়গাতেই আমি দেখবো পেশেন্টের ম্যাসিভ প্রোটিনিউরিয়া হচ্ছে, পেশেন্টের আমরা এখানে এডেমা দেখবো, হাইপারলিপিডিমিয়া দেখবো। সো প্রেজেন্টেশন কিন্তু প্রায় সিমিলার, কিন্তু প্যাথোলজি ডিফারেন্ট, ফাইন্ডিংস ডিফারেন্ট। এবং এটা আসলে একটু মনে রাখা টাফ, বাট আমি চেষ্টা করবো দুইটা মানে ক্লাসের মানে একই সিকোয়েন্সে দিয়ে দিতে, যেন মানে দুইটা ক্লাস একসঙ্গে করলে যেন মনে থাকে। আমি জানি আমাদের গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়ে যতগুলো টপিক আছে, অনেকগুলো টপিকসই আসলে কনফিউশন ক্রিয়েট করে অথবা মনে রাখতে কষ্ট হয়। সো এখানে দুইটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে রিপিটেডভাবে ক্লাসগুলো দেখা। আমি একটু চেষ্টা করছি এক্সপ্লানেশনের সময় রিপিটেড কথা বলতে এবং একটু প্যাথোলজিকে একটু ফোকাস আনতে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে একটু গুগলের হেল্প নিতে হবে। গুগলের হেল্প হচ্ছে এই কন্ডিশনগুলোর যে বায়োপসি ফাইন্ডিংস, ইলেকট্রন মাইক্রোস্কোপির ফাইন্ডিংস কি আসবে, বা ইমিউনোফ্লুরেসেন্স স্টাডির ফাইন্ডিংস কি আসবে, বা লাইট মাইক্রোস্কোপির ফাইন্ডিংস কি আসবে, এটা গুগল করে একটু ছবি দেখে দেখে এটা 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 খুব সহজেই মাথার মধ্যে চলে আসবে। একটু রিপিটেডভাবে একটু আসলে নিজেকে একটু স্টাডি করতে হবে। বাট মোটা জায়গায় আই এম ট্রাইং যে এটাকে এমনভাবে এক্সপ্লেন করা যেন একটু মনে থাকে। বাট হ্যাঁ, অবশ্যই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতে হবে। আর কিছু রিসোর্স ম্যাটেরিয়ালের কথা আসতে পারে। আমি এখানে একটা জিনিস সবাইকে সাজেস্ট করবো, সেটা হচ্ছে রবিন্স প্যাথোলজি। রবিন্স প্যাথোলজি একটা জায়গায় পড়তে হবে। সেটা হচ্ছে আমি নিজে যখন এমআরসিবি পার্ট 1 পরীক্ষা দিছি, আমি নেফ্রোলজি নিয়ে খুব সাফার করছি। আমার এই জিনিসগুলো না আমার নিজের মধ্যেও একটু কনফিউশন ক্রিয়েট হতো। বাট যখন আমি রবিন্স প্যাথোলজি থেকে এই গ্লোমেরুলোনেফ্রাইটিস A to Z পড়ছি, সেখানে আমার আসলে মোটামুটি কনফিউশনটা চলে গেছে। বিশেষ করে বায়োপসি ফাইন্ডিংসগুলো নিয়ে কনফিউশন, ডাবল কনফিউশন ক্রিয়েট হয়। এটা বোঝার জন্য আমাদের যে রবিন্সের যেই প্যাথোলজি বইটা আছে, সেখানে তো একটা মানে আন্ডার দ্য মানে বায়োপসি রেজাল্ট কী হবে সেটা নিয়ে তো একটা মরফোলজিক্যাল আলাপ তো আছেই। বাট একদম নেফ্রোলজির চ্যাপ্টারের শুরুতে সেইখানেও আসলে একটা ছোট্ট একটা আলোচনা আছে, সেইটা আসলে দেখে নিলে আমি মনে করি যে মানে সকল কনফিউশন ইনশাল্লাহ মানে ক্লিয়ার হয়ে যাবে। সো এটা আমি সবাইকে বলবো যে গ্লোমেরুলোনেফ্রাইটিস এটা নিয়ে মনের মধ্যে কনফিউশন ক্রিয়েট হওয়াটা স্বাভাবিক, না হলে বুঝবো যে ইউ আর ভেরি মাচ ট্যালেন্টেড, হ্যাটস অফ। বাট যাদের কনফিউশন ক্রিয়েট হবে, আমি বলবো রবিন্স প্যাথোলজিটা একটু পড়তে। রবিন্স প্যাথোলজিটা পড়তে একটু কষ্ট হবে, একটু সময় লাগবে, বাট প্লিজ রিড ইট। যদি কেউ এটা একবার একটু মনোযোগ দিয়ে পড়ে যদি জিনিসটা ধরতে পারে, তাহলে আমার মনে হয় যে কোনোভাবে আর কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। সো এই ছিল মোটামুটি এই ক্লাসে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।